এমন একটি দেশের কথা শুনেছেন যেখানে একসময় মানুষের কাছে এত বেশি টাকা ছিল যে তারা এটিকে কিভাবে ব্যয় করবে তা বুঝতে পারত না, যেখানে সরকারের প্রচুর টাকা থাকায় নাগরিকদের কর দিতে হতো না। আবার সেই দেশটি আজ এত দরিদ্র যে অন্য দেশের অনুদানের উপর নির্ভর করতে হয়। আজ আমরা জানবো নাউরুর গল্প, এমন একটি দেশ যা পৃথিবীর অন্যতম ধনী দেশ থেকে একসময় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। আর এই গল্পের মাঝে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা আছে যা শুনলে আপনার হাসি পেতে পারে, আবার আফসোসও হতে পারে। চলুন শুরু করা যাক। হঠাৎ ধনী হয়ে যাওয়া এক দেশ নাউরু, একটি ক্ষুদ্র দ্বীপ দেশ যার আয়তন মাত্র ২১ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র ১০,৮০০। কিন্তু একসময় এই ছোট্ট দ্বীপটি বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়, কারণ ফসফেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফসফেট। তার আগে চলুন একটু ফিরে যায় নাউরুর প্রাচীন ইতিহাসে, তাহলে গল্পটা জমে ক্ষীর হবে। নাউরুতে বসতি স্থাপন করে মাইক্রোনেশিয়ানরা আনুমানিক ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দে। দ্বীপটিতে ১২টি প্রধান গোত্র ছিল, যাদের নাম এখনো নাউরুর পতাকায় থাকা একটি তারার ১২টি কোণার মাধ্যমে প্রতিফলিত হয়। এখানকার মানুষ মাছ ধরা এবং কৃষির মাধ্যমে জীবন নির্বাহ করত। বিশেষ করে তারা মিল্ক ফিশ নামের এক ধরনের মাছ ধরে তা নিজস্ব লেগুনে বড় করত। ১৭৯৮ সালে ব্রিটিশ নাবিক জন ফার্ন প্রথম ইউরোপীয় হিসেবে নাউরু আবিষ্কার করেন এবং দ্বীপটির নাম দেন প্লেজেন্ট আইল্যান্ড বা সুখী দ্বীপ। তখন এখানকার পরিবেশ ছিল চমৎকার এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু ইউরোপীয়দের আগমনের পর পরিস্থিতি বদলে যেতে থাকে। ১৮০০ সালের দিকে ইউরোপীয় নাবিক ও ব্যবসায়ীরা এখানে বসতি গড়ে তোলে। তারা স্থানীয়দের সঙ্গে মদ এবং বন্দুকের বিনিময়ে ব্যবসা করত। এই অস্ত্রের কারণে ১৮৭৮ সালে দ্বীপে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়, যা টানা ১০ বছর ধরে চলে। ১৮৮৮ সালে জার্মানি ব্রিটেনের সঙ্গে চুক্তি করে নাউরুকে দখল করে। তারা এখানে শাসন ব্যবস্থা চালু করে এবং দ্বীপের রাজাকে তাদের নিয়ন্ত্রণে আনে। সেই সময়ে মিশনারিরা এই দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করে। ১৯০০ সালে ব্রিটিশ ভূতাত্ত্বিক অ্যালবার্ট ফুলার অ্যালিস নাউরুতে ফসফেটের সন্ধান পান। হ্যাঁ, এবার ফিরে আসি সেই ফসফেটের গল্পে। ফসফেট হলো এক ধরনের খনিজ যা কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাউরুর মাটির নিচে লুকিয়ে ছিল প্রচুর ফসফেট, যা কৃষিতে সার হিসেবে ব্যবহার করা হয়। ১৯০০ সালের দিকে এই খনিজের সন্ধান পাওয়া গেলে বিভিন্ন বিদেশি কোম্পানি এখানে খনন শুরু করে। ১৯৬৮ সালে নাউরু স্বাধীন হওয়ার পর পুরো ফসফেট খনি নিজেদের দখলে নেয়। এরপর শুরু হয় অর্থের বন্যা। এত টাকা আসতে লাগলো যে সরকার সিদ্ধান্ত নিল কেউ কোনো ধরনের আয়কর দেবে না। সাধারণ নাগরিকরা কোনো কাজ না করেই প্রতি মাসে সরকারের কাছ থেকে বড় অঙ্কের টাকা পেত। গাড়ি, বিলাসবহুল বাড়ি, বিদেশে ভ্রমণ সবকিছুই ছিল নিত্যদিনের ব্যাপার। কিন্তু বিপদ হলো, তারা ভাবল না যে এই সম্পদ চিরকাল থাকবে না। অদ্ভুত ও অবিশ্বাস্য ব্যয়বহুল কার্যকলাপ। নাউরুর লোকেরা হঠাৎ এত ধনী হয়ে গেল যে তারা পাগলের মতো টাকা খরচ করতে শুরু করলো। নাউরুর সরকার নিজেদের একটি এয়ারলাইন কোম্পানি চালু করলো। সেখানে মাত্র কয়েকটি বিমান ছিল। তারা চেয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইট চালাতে, কিন্তু সমস্যা হলো এত কম সংখ্যক যাত্রী পাওয়া যেত যে অনেক সময় বিমানে ১০-১৫ জন যাত্রী নিয়ে ফ্লাইট চালাতে হতো। শেষ পর্যন্ত এই এয়ারলাইন বন্ধ হয়ে যায় এবং সরকার বিশাল ক্ষতির মুখে পড়ে। নাউরুর লোকেরা সাধারণত খুব বেশি একটা কাজ করতে চাইতো না, কারণ সরকার তাদের বসিয়ে বসিয়ে টাকা দিত। সরকার প্রচুর সরকারি চাকরি তৈরি করেছিল যাতে নাগরিকদের কোনো কাজ না করতে হয়। সড়ক মেরামতের জন্য কর্মী নিয়োগ করা হতো, কিন্তু সেখানে কোনো কাজই ছিল না। অনেকেই সকালবেলা অফিসে আসতো, নাম লিখতো, তারপর বাড়ি চলে যেত। নাউরুর সরকার বিশাল বিশাল হোটেল তৈরি করলো, ভেবেছিল পর্যটকেরা আসবে, কিন্তু সমস্যা হলো কেউ নাউরুতে আসতে চাইতো না। বিশ্বের অনেক বড় শহরের হোটেলগুলোর মতো করে বিলাসবহুল হোটেল বানানো হলেও সেগুলোতে অতিথি আসতো না। ফলে সরকার কোটি কোটি টাকা খরচ করেও বিশাল লোকসানের মুখে পড়ে। নাউরুর সরকার একসময় এত টাকা পায় যে তারা অস্ট্রেলিয়ার মেলবর্নে একটি বিশাল স্কাইক্রাফার কিনে ফেলে। পরে অর্থনৈতিক সংকটের কারণে তারা এটি বিক্রি করে দেয়। ১৯৯০-এর দশকে নাউরুর ফসফেট খনিগুলো প্রায় শেষ হয়ে যায়, কিন্তু নাউরুর সরকার আগে থেকে কোনো অর্থনৈতিক পরিকল্পনা করেনি। ফলে যে দেশ একসময় বিশ্বের অন্যতম ধনী ছিল তা রাতারাতি দরিদ্র হয়ে পড়ে। মানুষ তখন কাজ করতে চাইতো, কিন্তু কোনো চাকরি ছিল না। তাদের এত বিশাল ব্যয়বহুল জীবনযাপন অভ্যাস হয়ে গিয়েছিল
যে হঠাৎ দরিদ্র হয়ে পড়াটা ছিল বিশাল ধাক্কা। নাউরুর অর্থনীতি ধসে পড়ার পেছনে কিছু অদ্ভুত কারণ ছিল। নাউরু একসময় বিশ্বের অন্যতম কর ফাঁকি দেওয়ার স্বর্গরাজ্য হয়ে ওঠে। বিভিন্ন অপরাধী চক্র এখানে ব্যাংক খুলে কালো টাকা লেনদেন করত। শেষ পর্যন্ত আন্তর্জাতিক সংস্থাগুলো চাপ প্রয়োগ করলে নাউরু এই পদ্ধতি বন্ধ করে দেয়, ফলে তাদের আরও অর্থনৈতিক সংকটে পড়তে হয়। বর্তমানে নাউরুর অন্যতম প্রধান আয়ের উৎস হল অস্ট্রেলিয়ার জন্য আশ্রয় প্রার্থীদের আটক শিবির পরিচালনা করা। অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের সরাসরি নিজ দেশে ঢুকতে না দিয়ে নাউরুতে আটকে রাখে। এর জন্য নাউরুকে মোটা অঙ্কের টাকা দেয়, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো একে অত্যন্ত অমানবিক বলে বিবেচনা করে। নাউরুর পরিবেশ এখন ভয়াবহ অবস্থায় পৌঁছেছে, কারণ 80% জমি বসবাসের অনুপযোগী, বিশুদ্ধ পানির তীব্র সংকট, আবহাওয়ার পরিবর্তনের কারণে এই দ্বীপটি ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে। একসময় বিশ্বের অন্যতম ধনী দেশ ছিল নাউরু, কিন্তু এখন এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। এটি আমাদের শেখায় যে প্রাকৃতিক সম্পদ থাকলেই দীর্ঘমেয়াদে উন্নতি নিশ্চিত হয় না, যদি সঠিক পরিকল্পনা ও ভবিষ্যৎ চিন্তা না থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।